রিলেশন নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ দেখার জন্য আমরা আসলে কোরিলেশনটাকে ব্যবহার করে থাকি। তো কোরিলেশনটাকে যখন আমরা এক্সপ্লানেশন করতে গেছি, তখন আমরা ভ্যালুর উপর বেস করে কিভাবে কোরিলেশনকে এক্সপ্লেইন করি সেটাও আমরা বলে দিয়েছিলাম, যে কখন আমরা স্ট্রং বলবো, কখন আমরা মডারেট বলবো, কখন আমরা লো ডিগ্রি বলবো। তো ভ্যালুর উপর বেস করে কখন আমরা কোন কমেন্টটা করব সেটা আমরা অলরেডি আলোচনা করেছিলাম। এবং কোরিলেশনের ভ্যালু আমরা বলেছিলাম -1 থেকে +1 এর মধ্যে থাকে। তো এইভাবে আমরা কোরিলেশনের অ্যানালাইসিসটা দেখেছিলাম। তারপরে আমরা একটু রিকল করে নিই। আমাদের পিয়ারসন কোরিলেশনের কমান্ড আমরা ব্যবহার করি। তো তার জন্য আমাদেরকে কমান্ড বক্সে PWC ও ডাবল আর কে লিখতে হয়। এটা লেখার পরে আমরা কি করি, আমরা আমাদের ভেরিয়েবল গুলাকে নেই। তো ভেরিয়েবল গুলাকে নিয়ে আমরা এন্টার দিলে আমরা এখানে কোরিলেশন কোএফিসিয়েন্টের মান দেখতে পাই। তো যেমন হচ্ছে আমি বলেছিলাম, দুইটা ভেরিয়েবল সেম হলে ওদের মধ্যে পারফেক্ট পজিটিভ রিলেশনশিপ পাওয়া যায়, যে ক্ষেত্রে এখানে 1 চলে আসে। আমরা এখানে দেখতে পারি আওয়ার্স এর সাথে ওয়েজ এর একটা কোরিলেশন, যেটা হচ্ছে লো ডিগ্রি কোরিলেশন, পজিটিভ কোরিলেশন আছে যেহেতু ভ্যালুটা পজিটিভ। আবার টোটাল এক্সপিরিয়েন্স এর সাথে ওয়েজ এর কোএফিসিয়েন্ট দেখলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় মডারেট ডিগ্রি কোরিলেশন আছে। এবং আওয়ার্স এর সাথে টোটাল এক্সপিরিয়েন্স দেখলে এখানেও আমরা প্রায় মডারেট ডিগ্রি বা লো ডিগ্রি কোরিলেশন দেখতে পাই। সো এটাকে আমরা এক্সপ্লানেশন কিভাবে বলি, যে দেয়ার ইজ এ লো ডিগ্রি রিলেশনশিপ বিটুইন টোটাল এক্সপিরিয়েন্স অ্যান্ড আওয়ার্স। এইভাবে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্টকে এক্সপ্লানেশন দিয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে কোরিলেশন করার সময় কি আমরা সব ভেরিয়েবল ব্যবহার করতে পারি? উত্তর হচ্ছে না। আমরা ক্লাসের শুরুর দিকেই অনেক টাইপের ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমাদের আহ ডামি ভেরিয়েবল ছিল। ডামি ভেরিয়েবল বলতে বোঝাচ্ছিলাম যে ভেরিয়েবল গুলার মান অনলি দুইটা ভ্যালুর মধ্যে সীমাবদ্ধ থাকে। যেখানে আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবল শিখেছিলাম, আমরা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল শিখেছিলাম, আমরা আহ, ভেরিয়েবল আমরা হচ্ছে কাউন্ট ভেরিয়েবল শিখেছিলাম। তো আমরা অনেকগুলো ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম। তো সব ভেরিয়েবলের মধ্যে আসলে কোরিলেশন আমরা চেক করতে পারি না। মাথায় রাখবেন, কখন আমরা কোরিলেশন দেখতে পারি, কোরিলেশন শুধুমাত্র আমরা ডামি ভেরিয়েবল এবং কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে দেখতে পাই। ডামি ভেরিয়েবল দ্যাট মিন্স যার মান হচ্ছে দুইটা ক্যাটাগরির মধ্যে সীমাবদ্ধ থাকে, সে ইয়েস নো, জেন্ডার হতে পারে মেল ফিমেল। আর কন্টিনিউয়াস ভেরিয়েবল যেগুলোর মান পজিটিভ নেগেটিভ হইতে পারে এবং ইনফাইনাইট সংখ্যা পর্যন্ত মান নিতে পারে। তাহলে মাথায় রাখার বিষয়টা হচ্ছে আমরা কখন কোরিলেশন ব্যবহার করব, যখন আমাদের হাতে কন্টিনিউয়াস এবং ডামি ভেরিয়েবল থাকবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি আমাদের কাছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থাকে, যে যেগুলোর অপশন হচ্ছে একের অধিক, সরি দুইয়ের অধিক, তো দুইটা ক্যাটাগরির বেশি যখন থাকবে তখন তো সেটাকে আমরা ডামি ভেরিয়েবল বলতে পারবো না, সেটাকে তখন আমরা বলবো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। তাহলে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে যদি রিলেশনশিপ দেখতে হয়, তখন আমাদেরকে কোরিলেশন ব্যবহার করা যায় না। তখন আমাদের যে টেস্টটা করতে হয় সেই টেস্টের নাম হচ্ছে কাই স্কোয়ার। তো আমি এখানে লিখে দিয়েছি কমেন্ট বক্সে, টেস্টটার নাম হচ্ছে কাই স্কোয়ার টেস্ট। কাই স্কোয়ার টেস্ট আমরা কখন করব, যখন আমাদের দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ দেখতে যাব। রিলেশনশিপ বলতেই তো আসলে দুইটা ভেরিয়েবল চলে আসে, একটা ভেরিয়েবল দিয়ে তো আর রিলেশনশিপ দেখা যায় না। তাহলে আমরা যখন দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ দেখব, কোন দুইটা, যদি দুইটা ভেরিয়েবল ক্যাটাগরিক্যাল হয়, তাহলে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ দেখতে গেলে আমাদেরকে ব্যবহার করতে হবে কাই স্কোয়ার টেস্ট। যদি আমি এখানে ফর এক্সাম্পল রেস এবং ম্যারিড নামে একটা ভেরিয়েবল আছে, এটাকে যদি আমরা টেবুলেট করে দেখি, তাহলে আমরা ট্যাব যদি করি, তাহলে এখানে রেসের আন্ডারে দেখেন তিনটা ক্যাটাগরি আছে, হোয়াইট, ব্ল্যাক এবং আদার্স। যেহেতু ক্যাটাগরি তিনটা, এটাকে আমরা বলতেছি এটা একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। আবার এখানে যদি আমরা ম্যারিড ভেরিয়েবলটাকে নেই, তাহলে এটার আন্ডারেও ক্যাটাগরি আছে। তাহলে এটাকেও আমরা বলতে পারি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। অনেকে বলতে পারেন এটা তো ডামি ভেরিয়েবলও বলা যায়। হ্যাঁ, বলা যায়, কারণ এটার আন্ডারে অনলি দুইটা ক্যাটাগরি আছে, সেই জন্য এটাকে ডামি ভেরিয়েবল। বাট ক্যাটাগরি থাকলেই সেটাকে আমরা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হিসেবে কনসিডার করতে পারি। এখন আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি যে এই রেস এবং ম্যারিড এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা, সেটা যদি আপনাকে টেস্ট করে দেখাতে হয়, তখন কিন্তু আপনি কোরিলেশন করতে পারবেন না। কারণ যদিও এটা একটা ডামি ভেরিয়েবল ম্যারিড ভেরিয়েবলটা, কিন্তু রেস তো আর ডামি না। আবার রেস হচ্ছে কন্টিনিউয়াসও না। রেস তো হচ্ছে একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল যার আন্ডারে তিনটা ক্যাটাগরি আছে।
তাহলে সেই জন্য আমি ম্যারিড এবং রেসের মধ্যে কোনো কোরিলেশন দেখতে পারবো না, রাদার দেন এই দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ যদি আমাকে দেখতে হয় তাহলে আমাকে কাই স্কোয়ার টেস্ট করে দেখতে হবে। তাহলে আমরা কমনটা কি দেই? কমনটা দেই হচ্ছে আমরা ট্যাব। ট্যাব দেওয়ার পরে আমরা দুইটা ভেরিয়েবল নেই, ম্যারিড এবং রেস। এই দুইটা ভেরিয়েবল নিয়ে লাস্টে আমরা কমা দিব, কমা দিয়ে একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পরে ছোট হাতের লিখবো CHI 2 একসাথে। কমনটা সবাই দেখে নেন, ট্যাব, দুইটা ভেরিয়েবল নিলাম, কমা দিলাম, স্পেস দিলাম, CHI একসাথে 2, এটাকেই বলা হচ্ছে কাই স্কোয়ার। CHI 2 মিন করতেছে হচ্ছে কাই স্কোয়ার। এইটা লিখে যদি আমরা এন্টার দেই, দেখেন তো ও আপনাকে একটা টেবিল জেনারেট করে দিবে। এখন আমি দেখতে পাচ্ছি যারা হচ্ছে সিঙ্গেল সেই ক্যাটাগরিতে হোয়াইট পিপল আছে 487 জন, ব্ল্যাক আছে 309 জন, আদার্স আছে 8 জন। ম্যারিড ক্যাটাগরিতে 1150 জন হোয়াইট আছে, 274 জন ব্ল্যাক আছে, 18 জন আদার্স গ্রুপে আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কি কোনো রিলেশনশিপ আছে? দ্যাট মিনস আমি বলতে পারি যে সিঙ্গেল গ্রুপের ক্ষেত্রে হোয়াইটের সংখ্যা বেশি, ম্যারিড গ্রুপের ক্ষেত্রেও হোয়াইটের সংখ্যা বেশি আমার ডেটা সেটে। সো এটা কি কোনো রিলেশনশিপ মিন করে? এই রিলেশনশিপ মিন করে কিনা এটা বোঝার জন্য আপনাকে এই প্রবাবিলিটি ভ্যালুর দিকে তাকাতে হবে, যেটাকে আমরা পি ভ্যালু বলি। আমি কমেন্ট বক্সে লিখতেছি পি ভ্যালু। সো পি ভ্যালু আমাকে হেল্প করে কোনো দুইটা ভেরিয়েবল আসলে সিগনিফিক্যান্ট রিলেশনশিপ শো করতেছে কিনা। তো আমি এখানে লিখে দিচ্ছি ওয়েদার শোয়িং এনি সিগনিফিক্যান্ট রিলেশনশিপ। তো কোনো ভেরিয়েবলের মধ্যে, কোনো দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপটা সিগনিফিক্যান্ট কিনা এইটা বোঝার জন্য আমরা এখানে সিগনিফিক্যান্ট মানে পি ভ্যালুর সাহায্য নেই। তো পি ভ্যালুটা কিভাবে কাজ করে? পি ভ্যালুটা কাজ করে হচ্ছে এখানে ও একটা হাইপোথেসিস তৈরি করে নেয়। হাইপোথেসিস চ্যাপ্টারটা আমরা নেক্সট দিন শিখবো, আজকে একটু জাস্ট মানে বোঝার জন্য। হাইপোথেসিস কি জিনিস? আমরা হাইপোথেসিস হচ্ছে বেসিকলি কোনো একটা অনুমান। তো আমরা কোনো একটা বিষয় সিদ্ধান্ত নিতে গেলে আগে একটা অনুমান ঠিক করে নেই। তো যখন আমি একটা কোনো অনুমান ঠিক করে নেই তখন আমার অনুমানটা ঠিকও হইতে পারে, বেঠিকও হইতে পারে। সো যেহেতু আমার অনুমানটা ইদার ঠিক হতে পারে অথবা বেঠিক হইতে পারে, তাহলে আলটিমেটলি আউটকাম কিন্তু এখানে একটা হচ্ছে না, আউটকাম কিন্তু এখানে দুইটা হচ্ছে। ইদার আমার হাইপোথেসিসটা ঠিক হবে অথবা আমার হাইপোথেসিসটা রং হবে। তাহলে এই ক্ষেত্রে আমি যে হাইপোথেসিসটা সেট করি সেই হাইপোথেসিসটাকে বলা হয় নাল হাইপোথেসিস। আর এর এগেনস্টে যে হাইপোথেসিসটা হয় সেটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথেসিস। তো বেসিকলি হাইপোথেসিস দুই প্রকার, একটা হচ্ছে নাল আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথেসিস। তাহলে ধরেন আমি আজকে একটা অনুমান করলাম যে আজকে রাতে বৃষ্টি হতে পারে, তাহলে আমার নাল হাইপোথেসিস হচ্ছে আজকে রাতে বৃষ্টি হতে পারে। এখন নাল হাইপোথেসিস যদি অ্যাকসেপ্ট হয়ে যায়, কখন অ্যাকসেপ্ট হবে? যদি রাতে বৃষ্টি হয়। তাহলে এখন যেহেতু এটা আমার একটা হাইপোথেসিস অনুমান, আমি শিওর না যে বৃষ্টি হবে কিনা, এটা আমি অনুমান করে বললাম। তাহলে আজকে রাতে বৃষ্টি হতে পারে, এটা যদি আমার নাল হাইপোথেসিস হয়, তাহলে অল্টারনেটিভ হাইপোথেসিস কি হবে? কেউ একজন বলেন তো, অল্টারনেটিভ হাইপোথেসিসটা কি হবে? আজকে বৃষ্টি হবে না স্যার, এরকম আজকে কিছু বৃষ্টি হবে না, উল্টাটা। রাইট? তো দ্যাট মিনস আমার নাল যেটাকে আমি সিলেক্ট করলাম আর অল্টারনেটিভ হবে হচ্ছে তার বিপরীতটা। তো সবসময় মাথায় রাখবেন অ্যাজ এ রিসার্চার হিসেবে আমরা সবসময় অল্টারনেটিভ হাইপোথেসিসটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করি, কারণ নাল হাইপোথেসিসকে বলা হয় এক্সিস্টিং সিচুয়েশন। সো এক্সিস্টিং সিচুয়েশনের ওপর নাল হাইপোথেসিস তৈরি করা হয় এবং ঠিক তার অপোজিটটা বলা হয় অল্টারনেটিভ হাইপোথেসিস। এবং অ্যাজ এ রিসার্চার আমরা সবসময় চেষ্টা করি অল্টারনেটিভ হাইপোথেসিসকে অ্যাকসেপ্ট করতে। কারণ নাল হাইপোথেসিস যেটাকে আমি বলতেছি এক্সিস্টিং সিচুয়েশন, যদি আপনাকে এক্সিস্টিং সিচুয়েশনকেই অ্যাকসেপ্ট করতে হয় তাহলে তো আপনাকে রিসার্চ করার দরকার নাই। কারণ এক্সিস্টিং সিচুয়েশন হোল্ড করে না বলেই তো আমাদের সেখানে রিসার্চটা করার দরকার পড়ে, যে আমরা এই জন্যই আসলে অল্টারনেটিভ হাইপোথেসিসটাকে অ্যাকসেপ্ট করতে চাই। এই জন্য সবসময় মাথায় রাখবেন যে কোনো একটা হাইপোথেসিস সেট করতে গেলে প্রথমত একটা নাল হাইপোথেসিস থাকবে, একটা অল্টারনেটিভ হাইপোথেসিস থাকবে। এবং যেখানে আমরা বলতেছিলাম যে এই পি ভ্যালু, এই পি ভ্যালুর উপর বেস করে আমরা ডিসিশন মেক করি যে
হাইপোথিসিস তো এট এ টাইম দুইটাই অ্যাকসেপ্ট হইতে পারে না। দ্যাট মিনস কোন একটা হাইপোথিসিস যদি অ্যাকসেপ্ট হয় তাহলে অটোমেটিক্যালি কিন্তু অন্য একটা রিজেক্ট হবে। এটা মাথায় রাখবেন, একসাথে দুইটা হাইপোথিসিস কখনোই একসাথে অ্যাকসেপ্ট হইতে পারবে না। তাহলে আমার নালকে যদি অ্যাকসেপ্ট করতে হয় তাহলে আমার অল্টারনেটকে রিজেক্ট করতে হবে। আবার যদি আমার অল্টারনেটিভকে অ্যাকসেপ্ট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে হবে। তাহলে আলটিমেটলি আমি কোন হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করব এই সিদ্ধান্তটা আমরা নেই হচ্ছে পি ভ্যালুর উপর বেস করে, প্রবাবিলিটি ভ্যালুর উপর বেস করে। সো মাথায় রাখবেন, সোশ্যাল সায়েন্সে আমরা তিনটা লেভেল পর্যন্ত হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করি। একটাকে বলি 1%, একটাকে বলি 5%, একটাকে বলি 10%। এখন 1% সিগনিফিকেন্স লেভেল কথাটার অর্থ কি? 1% সিগনিফিকেন্স লেভেল কথাটার অর্থ হচ্ছে আপনি যে হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করতেছেন এটা হচ্ছে 99% কেসেসে ট্রু হবে, 1% কেসেসে রং হতে পারে। তাহলে 5%-এর ক্ষেত্রে কি হবে? আপনি 95%-এর ক্ষেত্রে শিওর থাকবেন যে এরকমই রেজাল্ট আসবে, 5% এরর তৈরি হতে পারে। আর 10%-এর অর্থ কি? আপনি 90% কেসেসে শিওর থাকবেন যে এটা অ্যাকসেপ্ট হইতে পারে, অথবা 10% ক্ষেত্রে সেখানে রিজেকশন আসতে পারে। সো আমার পি ভ্যালু আমাকে ডিসিশন মেক করতে হেল্প করে যে আমার যে রেজাল্টটা আসছে এই রেজাল্টটা কি লাক বাই চান্স আসছে নাকি এটা এভিডেন্সের ওপর বেস করে আসছে। এখন আপনাদেরকে যদি একটা কোশ্চেন করি, কোনটা লজিক্যাল, লাক বাই চান্স আসা নাকি এভিডেন্সের ওপর বেস করে আসা, যে কোনো একটা রেজাল্ট আসাকে আমরা কোনটার ওপর ডিসিশন মেক করলে আমরা বলবো যে এটা অথেন্টিক রেজাল্ট? এভিডেন্স বেস আসলেই তো ভালো হয়েছে। এভিডেন্স বেসড এর ওপর, রাইট। তাহলে দ্যাট মিনস আপনার পি ভ্যালু ইন্ডিকেট করে যে আপনি কতটুকু লাক বাই চান্সের ওপর ডিসিশন নিচ্ছেন। তাহলে লাক বাই চান্সের, এটাকে তো বললাম প্রবাবিলিটি ভ্যালু অথবা পি ভ্যালু। তাহলে লাক বাই চান্সের ক্ষেত্রে প্রবাবিলিটি ভ্যালুটা কি বেশি আসা ভালো না কম আসা ভালো বলেন তো? আপনারাই বললেন যে লাক বাই চান্স আসাটা উচিত না, এভিডেন্সের ওপর বেস করে আসা উচিত। তাহলে পি ভ্যালু আমাকে ইন্ডিকেট করে যে লাক বাই চান্সের ওপর কতটুকু আসছে। তাহলে সেই ক্ষেত্রে লাক বাই চান্সের প্রবাবিলিটি ভ্যালু কি বেশি আসা ভালো না কম আসা ভালো? কম আসা ভালো। অবশ্যই কম আসা ভালো। তাহলে মাথায় রাখবেন, আমরা তিন তিন ধরনের সিগনিফিকেন্স লেভেল দেখলাম, 1%, 5% এবং 10%। এখন আপনারা আমাকে বলতে পারেন কোনটা ভালো। তিনটাই ভালো, সোশ্যাল সায়েন্সে আমরা তিনটাকেই কনসিডার করি। কিন্তু আপনি যদি একদম থ্রেশহোল্ড লেভেল চান যে কোনটাকে ধরে আমরা প্রসিড করতে পারি, তাহলে আমি বলবো হচ্ছে 5% লেভেল। ইন্টারন্যাশনালি সব জায়গায় 5% লেভেলটাকে অ্যাকসেপ্ট করা হয়। তাহলে পি ভ্যালু যদি 0.05 এর নিচে হয়, এটা মনে রাখবেন, থ্রেশহোল্ড লেভেল আমি লিখে দিচ্ছি যে পি ভ্যালু লেস দ্যানটা এই পাশে রাখি, যদি 0.05 এর নিচে হয় তাহলে হচ্ছে আপনার নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড। যেহেতু আমি বললাম যে আমার কোনো একটা হাইপোথিসিস থাকবে, সেই হাইপোথিসিসটাকে আমি অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব, এইটা আমি ডিসিশন মেক করব পি ভ্যালুর উপর বেস করে। তাহলে আপনাদের এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমি এই যে দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ চেক করলাম এবং কাই স্কোয়ারের মাধ্যমে আমি রিলেশনশিপটা দেখতে যাচ্ছি, এবং দুইটার মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা সেটা আমরা বুঝতে চাচ্ছি এই পি ভ্যালুর উপর বেস করে। তাহলে আলটিমেটলি যখন রিলেশনশিপ বুঝতে যাচ্ছি এবং যেহেতু এখানে পি ভ্যালু চলে আসছে, তার মানে অটোমেটিক্যালি কি আছে, এখানে একটা হাইপোথিসিস আছে। তাহলে এখানকার হাইপোথিসিসটা কি? এখানকার হাইপোথিসিসটা হচ্ছে এখানেও একটা নাল আছে একটা অল্টারনেটিভ আছে। নাল হাইপোথিসিস হচ্ছে দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন ম্যারিড অ্যান্ড রেস, এটা হচ্ছে নাল হাইপোথিসিস। তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি হবে বলেন তো? যদি নাল হাইপোথিসিস হয় যে দুইটার মধ্যে কোনো রিলেশনশিপ নাই, তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস হবে দুইটার মধ্যে রিলেশনশিপ আছে। এটাই তো হচ্ছে অল্টারনেটিভ। তাহলে আমি যেটা বললাম যে অ্যাজ এ রিসার্চার হিসেবে আপনারা সবসময় কোনটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন, কে অ্যাকসেপ্ট করতে। কারণ নালকে অ্যাকসেপ্ট করলে সেখানে আসলে কোনো রিলেশনশিপ মানে দেখার আসলে কোনো কিছু নাই, রিসার্চ করারও আসলে কোনো কিছু নাই। সো আমরা এই ডিসিশনটা মেক করি কিসের ওপর বেস করে, যে কোনটাকে অ্যাকসেপ্ট করব, এই যে প্রবাবিলিটি ভ্যালুর উপর বেস করে। তাহলে মাথায় রাখবেন, যদি পি ভ্যালুর মান 0.05 এর নিচে হয় তাহলে নাল হাইপোথেসিস ইজ রিজেক্টেড। তাহলে এর অল্টারনেটিভ কি? যদি পি ভ্যালুর মান গ্রেটার দেন 0.05 হয়
তাহলে অল্টারনেটিভ হাইপোথেসিস ইজ সরি নাল হাইপোথেসিস ইজ অ্যাকসেপ্টেড। তাহলে এটা হচ্ছে ডিসিশন মেকিং ক্রাইটেরিয়া, যে পি ভ্যালুর মান যদি 0.05 এর নিচে হয় তাহলে নাল হাইপোথেসিস রিজেক্ট হয়। আর নাল হাইপোথেসিস রিজেক্ট হওয়া অর্থ কি? অল্টারনেটিভ হাইপোথেসিস অ্যাকসেপ্ট হওয়া। কারণ আমি কি বলেছি, এট এ টাইম কখনোই দুইটা হাইপোথেসিস অ্যাকসেপ্ট হইতে পারে না। যে কোনো একটা অ্যাকসেপ্ট হওয়া মানে অটোমেটিক্যালি অন্যটা রিজেক্ট হওয়া। তাহলে পি ভ্যালুর মান যদি লেস দেন 0.05 হয় তাহলে নাল হাইপোথেসিস হচ্ছে রিজেক্ট করতেছি, তাহলে অ্যাকসেপ্ট করতেছি কোনটা? অল্টারনেটিভ হাইপোথেসিস। আর পি ভ্যালু যদি গ্রেটার দেন 0.05 হয় তাহলে বলতেছি নাল হাইপোথেসিস ইজ অ্যাকসেপ্টেড। তাহলে নাল হাইপোথেসিস যদি এখানে অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে অল্টারনেটিভ হাইপোথেসিস কি হবে? রিজেক্ট হবে। দ্যাট মিনস আমরা একটা যদি মনে রাখতে পারি তাহলে অটোমেটিক্যালি অন্যটাও আমাদের মাথায় থাকবে। তাহলে এখানে আমাদের হাইপোথেসিস কি ছিল? নাল হাইপোথেসিস, যে দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন ম্যারিড অ্যান্ড রেস। আর অল্টারনেটিভ হাইপোথেসিস কি ছিল? দেয়ার ইজ রিলেশনশিপ বিটুইন ম্যারিড অ্যান্ড রেস। এখন আমাকে একটু প্রবাবিলিটির মান দেখে বলেন তো, নাল কি অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো? নিচে আমি রুল লিখে দিছি কমান্ড বক্সে। পি ভ্যালুর মান কত আসছে? স্যার এটা রিজেক্টেড, যেহেতু জিরো এটা আসছে। রিজেক্টেড স্যার। তো যেহেতু পি ভ্যালুর মান আসছে 0.000, দ্যাট মিনস এটা কি 0.05 এর ছোট না বড়? ছোট। ছোট। তাহলে আলটিমেটলি পি ভ্যালুর মান যেহেতু 0.05 এর ছোট, তাহলে আমার নাল হচ্ছে রিজেক্ট হইলো। তাহলে অ্যাকসেপ্ট হইলো কোনটা? অল্টারনেটিভ। তাহলে আমার অল্টারনেটিভ হাইপোথেসিস কি সেট করা ছিল? একটু আগে আমরা এই যে রিলেশনশিপের একটা দেয়ার হাইপোথেসিস ইজ এ সেট করলাম রিলেশন না, বিটুইন, হ্যাঁ দেয়ার ইজ এ রিলেশন বিটুইন রেস অ্যান্ড রেস এন্ড ম্যারিড। ম্যারিড, রাইট? তাহলে কি এখন বোঝা গেল হাইপোথেসিসের কনসেপ্টটা এবং কিভাবে আমরা পি ভ্যালু নিয়ে কাজ করি? কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন এটা নিয়ে। তাহলে অলরেডি আমরা কিন্তু কোরিলেশন টেস্ট শিখলাম, কাই স্কোয়ার টেস্ট শিখলাম।